নমস্কার। খবরদার কথা নয়, রাজ্যের অনিয়মিত কর্মচারী প্রচুর, আনুমানিক প্রায় 30,000-এর মতো হবে। দীর্ঘদিন ধরে তারা বঞ্চনার শিকার। নানাভাবে চেষ্টা করেছেন সরকারের সঙ্গে আলোচনা করার, কোনো জায়গায় পাত্তা পাননি। তারা আজকে আগরতলা শহরের একটি জায়গায় তারা বসেছিলেন, নিজেদের ভেতরে আলোচনা করলেন, সেখানে আইনজীবীরাও ছিলেন। সেখান থেকে তারা পরবর্তী পথ বার করার জন্য বিভিন্ন জনে বিভিন্ন রকম কথা বললেন। মোদ্দা কথা হচ্ছে যে এই রাজ্যের অনিয়মিত কর্মচারীদের জন্য একটা নিয়ম নীতি ছিল। সেই নিয়ম নীতিটা 2018 সালে বাতিল করে দিয়ে নতুন নিয়ম নীতি আনার কথা ছিল, সেটা আজ পর্যন্ত হয়নি। যার ফলশ্রুতিতে দীর্ঘদিন ধরে এমনও লোক আছেন যারা 1980 সাল থেকে কাজ করছেন অনিয়মিত কর্মচারী হিসেবে। তারা অনিয়মিত কর্মচারীরাও এই রাজ্যের উন্নয়নে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নেন, একথা অস্বীকার করলে চলবে না। আজকে তাদের এই কনভেনশনের কথাই আপনাদের শোনাবো, শুনুন তারা কি বললেন। মানে কিছু একটা যদি আমরা লড়াই সংগ্রামে নামছি, আপনারা সবাই সারা বছর তাহলে আমাদের ভবিষ্যতের নিরাপত্তাটা সুনিশ্চিত হয়। আমার নাম অভিজিৎ বড়ুয়া, আমি এসি ওয়াটার রিসোর্স সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার ওয়াটার রিসোর্স সার্কেল 2-তে ডেপুটেশনে আছি। আমি অলরেডি আমি ওয়াটার রিসোর্স ডিভিশন 6-এর কর্মচারী। তো ডিআরডব্লিউ আমার নাম প্রথম থেকে 2001 থেকে 2003-এ ডিআরডব্লিউ হিসেবে গেছে, কিন্তু হঠাৎ করে আমাকে পিডিডব্লিউ লিস্টে নিয়ে আসা হলো। পিডিডব্লিউ লিস্টের মধ্যে আমার নাম নেই, অন্য 7 জনের নাম, ওদের নাম আছে, ওখানে আমার নাম নেই। আমার যখন 2012-তে আমাকে পিডিডব্লিউ করে আমার ডিআরডব্লিউ করা হয়েছে, জানি না কি আমি একাই আমার ডিভিশনের মধ্যে। তো এই করে চলছে। আর এখন আবার 2012 থেকে ডিআরডব্লিউ আজকে রাজ্যের সকল অনিয়মিত কর্মচারীদের নিয়ে আজকে এখানে একটা আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যারকে এবং স্যারের সহযোগী যারা আছেন প্রত্যেককে আমার থেকে ধন্যবাদ এবং অভিনন্দন। আমরা রাজ্যের বিভিন্ন দপ্তরে 20 থেকে 25 বছর যাবৎ অনিয়মিত অবস্থায় কাজ করছি। কেউ বা আজকে আমার আজকে হয়ে গেছে প্রায় 29 বছরের উপর আমি স্বাস্থ্য দপ্তরে আছি। আমার মতন বিভিন্ন দপ্তরে কেউ কোনো না কোনোভাবে কেউ অনিয়মিত অবস্থায় যোগদান করেছে। যখন আমরা যোগদান করি হয়তো আমাদের অর্থ দপ্তরের অনুমোদন ছিল না। পরবর্তী সময়ে আমরা আধিকারিক বা কোনো সংগঠনের মাধ্যমে আমরা যে দাবি এবং আন্দোলনের মাধ্যমে আমাদেরকে অর্থ দপ্তরের অনুমোদন দেওয়া হয়েছে। কেউ বা ডিএল ওয়ার্কার, কেউ বা ডিআরডব্লিউ, কেউ বা বিএর বা অন্যান্য ভাবে আমাদেরকে নিয়োগ করেছে। বিগত সরকারের আমলে একটা নিয়ম ছিল যে 15 বছর 20 বছর কাজ যারা অনিয়মিত অবস্থা করবে তাদেরকে নিয়মিত করবে। সর্বশেষে রাজ্য যে বিগত সরকার ছিল সেই সরকারের আমলে একটা রুল ছিল, রেগুলেশন ছিল যে ন্যূনতম। নমস্কার। প্রথম আমরা অনিয়মিত কর্মচারী একজন জ্যেষ্ঠ উকিলের সঙ্গে আমরা কথা বলতে আসছি। আগামী দিনে আমাদের কি হবে না হবে সেটা বড় কথা, কিন্তু আমরা আজকে মিলিত হয়ে কথা বলার একটা সুযোগ পেয়েছি। আমি আইন ওয়ার্কার, পেজের ওয়ার্কার। আমার নাম মধুদেব নাথ। 1980-তে যখন দাঙ্গা শুরু হয়, আমার পাশে গেটের কাছে আমার একটা চাষ করলাম, ওই চাদরের কাজ, কারণ ডাইরেক্টর তো সূত্র উনি যাওয়ার সময় বিকেলবেলা দেখতে চাই আমার কোনো মেডিকেল অফিসে কোনো মিলি, কারণ উনি ছাতিদের কোথা দিয়া কাজ করে। কাজ করতে যায় কি বলবো, 3 ঘন্টা কাম করছি, 10 টাকা লাগে। ভালো কথা, 10 টাকা করতে করতে এরকম প্রায় 10-12 দিন হওয়ার পরে
টাকা দিয়ে দিল 6 ঘন্টা ডিউটি, কত 20 টাকা দিয়ে হোটেলে খাবার একটা স্লিপ। এভাবে করতে করতে আর প্রোগ্রামটা শেষ, সরকার প্রতিষ্ঠিত হলো, হওয়ার পরে 15 সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে প্রোগ্রাম হলো স্লিপারটা স্লিপারটা করতে 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 10-12 বছর গেল। স্বাস্থ্যমন্ত্রী উনি প্রায় বছর 3 পরে এসডিএম হাসপাতালের যে আয়া বিভিন্ন স্টাফ ছিল তারা নিয়মিত করলেন। কিন্তু আমাদের টাইম ছিল উনি একটা মিটিং করছেন, এই মিটিংয়ের মধ্যে আমাদের জন্য একটা ব্যবস্থা নেবেন সিদ্ধান্ত নিয়েছিলেন। দুর্ভাগ্য ওনার মৃত্যু যেদিনের পর ওদিনই আমাদের জন্য একটা ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা সবাই এই অপেক্ষা করছিলাম বিকালবেলা মারা, তা আমাদের ভাগ্যটা খারাপ হয়ে গেল। এখন এই শ্রীলঙ্কা থেকে এলাম 2010-এ আমরা কেজি ওয়ার্কার স্বীকৃতি পাই। এই কেজি ওয়ার্কার স্বীকৃতি পাওয়ার পরে সরকারের সঙ্গে এবং আমাদের নিজের সঙ্গে যে ফাইট করতেছি যে আমাদের ভবিষ্যৎ বিভিন্ন সরকার এলো, পার্টি এলো, এবং পার্টিও আমাদের কথা দিয়েছিল। এখন বর্তমান বিজেপি সরকার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব উনিও আমাদের জিবির সঙ্গে বইয়ে কথা বলছিলেন যে আমাদের ওনার সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে প্রথম ক্যাবিনেটে আমাদের জন্য চিন্তা ভাবনা করবে। সেটা বিপ্লবের কথা ছিল না, সরকারের কথা ছিল, পার্টির কথা ছিল না, আমাদেরকে একটা বুঝতে পারলে কথা ছিল, উনি জানেন, সরকার জানেন। আজকে আমার বিপ্লব কথা বলার লোক আছে, তাদেরকে এতে আমাদের একজন বিষ্ণুর সঙ্গে আমরা কথা বলছি যে আমাদের বাসায় কলম নাই, কথা বলার লোক নেই, নেতা আছে, প্রচুর নেতা আছে, নেতার অভাব নেই, সরকারের কাছে মন্ত্রী নেতার অভাব নেই, কিন্তু কলম আমাদের কাছে নেই। 2000 আমরা প্রত্যেক বছর একটা পুজোর অ্যাডভান্স বোনাস পাইতাম। 100 দিন কাজ হয়েছে, ওইখান থেকে শুরু হয়েছে 200 টাকা থেকে আমরা বোনাসও পাইতাম, অ্যাডভান্সও পাইতাম। বিপ্লব ছিল তখনও পাইছি, যে এখন বর্তমান মানিক সাহা উনি মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে আমাদের অ্যাডভান্স বন্ধ করে দিচ্ছে। কার বন্ধ হচ্ছে? কেজি দরকার, আমাদের 200 টাকা একটা ধরে দিয়ে ফিরে অ্যাডভান্স বলতেছে ডিআরবি ডিআরডাব্লিউ তাদের দিচ্ছে। দুর্গাপুজি করলাম পূজার আগটা দিয়ে আগের দিন পর্যন্ত সেক্রেটারি বিল্ডিং থেকে কাগজ টাগজ সব কিছু এনে দিচ্ছি, দেওয়ার পরেও আমাদের সেটা কলা পাতা করে দিয়ে দিচ্ছে। তাইলে কাজ একটা সেক্রেটারি বিল্ডিং এর যে কাগজ দিছে, ডাইরেক্টর কাগজ দিছে, ডাইরেক্টরের কাগজ থেকে কাগজটা লিখতে বলা আপনার বাইরের থেকে গ্যাজেট থেকে এটা ডাইরেক্টরের কোনো মূল্য নাই, সেক্রেটারিও কোনো মূল্য নাই, মূল্য কার আছে আমরা খুঁজে পেতে। স্যার আপনার কাছে আসলাম, আপনার কাছে আমরা এই সুযোগটা এখন চাই যে আশাবাদী আপনি আমাদের জন্য একটা কিছু ব্যবস্থা করুন। সবাইকে ধন্যবাদ। আজকে একটা শুভ উদ্যোগ, তাদের যে উদ্যোগ নিয়েছে আমরা অনেকদিন ধরে ভাবছিলাম সেই ধরনের একটা সার্বজনীনভাবে একটা শুভ উদ্যোগের জন্য অপেক্ষা ছিলাম। আমি শ্রী বাবুল আজাদী, স্বাস্থ্য দপ্তর অনেক কর্মচারী মঞ্চের সভাপতি। আমরা দীর্ঘদিন ধরে স্বাস্থ্য দপ্তরের অনিয়মিত কর্মচারী হিসেবে আমরা কাজ করে আসছি। আজকে আমরা 1997-98 থেকে আমরা বিভিন্নভাবে আমরা বিভিন্ন স্বাস্থ্য দপ্তরে আমরা জয়েন করেছিলাম। তারপরে কালক্রমে আমরা ডিআরডাব্লিউ করি। কিন্তু ভাববার বিষয়, অবাক লাগে, মানুষের জীবনের কর্মজীবনের একটা চরম পর্যায়ে এসে আমাদের জীবন যৌবনের যে কর্মজীবনটা সেটা ধ্বংসের মতো চলে। আজকাল কৌশলে আমরা ঢুকেছি, আমরা যৌবন পার করে এখন বার্ধক্যে চাকরি আর বেশি দিন করতে পারবো না। কিন্তু একটা সরকারি প্রতিষ্ঠানে কাজ করার পরে আমাদের জীবনটা এইভাবে সামান্য অল্প পয়সা বেতনে আমাদের জীবনটাকে দুর্বিষহ করে তুলছে। 8 ঘন্টা ডিউটি করতে হয়, নাইট শিফটিং ইভিনিং সব ডিউটি করতে হয় দায়িত্ব সম্পর্কে। যারা নিয়মিত কর্মচারী তাদের কিছু ছাড় আছে,
তাদের চাকরি হলো পাক্কা। আমরা অনিয়মিত কর্মচারী, সমস্ত দপ্তরের যত কর্মচারীরা তাদের কথা বহু কথা সবাইকে আমরা মানত করে চলতে হয়। কাজের বেলা সমান, এত বেশি কাজ করি আমরা। আমাদের কর্মচারীদের মধ্যে সবচেয়ে শেষ সারিতে আমরা দাঁড়িয়ে আছি। আমাদের জীবনের 2 পয়সার মূল্য নেই। আমরা চাকরি যখন শেষ হবে আমরা খালি হাতে বাড়ি চলে যাব। আমরা চাকরিরত অবস্থায় মারা গেলে আমাদের কর্মচারী অনেকেই মারা গেছে, তাদের সংসার প্রতিপালনের জন্য একটি টাকাও সরকারের কোনো ধরনের সিদ্ধান্ত নেই। আজকে এই জায়গা দাঁড়িয়ে আমরা 2005 সাল থেকে আমরা আন্দোলন করছি নিয়মিত করার জন্য। বিগত সরকার একটা ক্যাবিনেট সিদ্ধান্ত করেছিল 10 বছর হলে নিয়মিত করা হবে, কিন্তু দেখা গেল আমরা তারপরও দাবি করছিলাম স্যার এটা 10 বছর না করে 7 বছর করুন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস আমরা সময়টুকু পেলাম না। 10 বছর পূর্ণ হতে সরকারও চলে গেল। আর এই সরকারের উপর যে একটা আশা ভরসা ছিল, যে সবুজ সংকেত আমরা দিয়েছিল, যে রঙিন স্বপ্ন দেখে এসেছিল, সারা ত্রিপুরা মানুষ প্রভাবিত হয়ে গিয়েছিল। নতুন সরকার প্রতিষ্ঠা হতে 7 পে কমিশন, নতুন বেতন, তারপরে সমস্ত অনিয়মিত শব্দ বলতে কোনো থাকবে না ত্রিপুরা গভর্নমেন্টের আন্ডারে। আমাদের যে মূল স্বপ্ন দেখিয়েছিল আমরা স্বপ্নে বেগুর হয়েছি। সরকার পরিবর্তন হলো, প্রথম ক্যাবিনেটে আমাদের পেটে একটা লাথি পড়লো যে অনিয়মিত কর্মচারী যে নিয়মিত করার যে একটা সিদ্ধান্ত ছিল সেটা বন্ধ করে দিল। তারপরও আমরা অনেক সময় আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করার জন্য, আমাদের নিয়মিত করার জন্য অনেকবার চিঠি দিয়েছি, কোনো চিঠি উত্তর পাইনি। মুখ্যমন্ত্রীকে আমরা 5 বার চিঠি দিয়েছি, স্যার আমাদের সাথে কথা বলুন। আমাদের অভাব অনটন চলছে। আমরা এই বছরে বর্তমান সমাজে দেখা যাচ্ছে যে দ্রব্যমূল্যের বাজারে 12,000, 13,000, 10,000 টাকা দিয়ে কি হয়? একটা বাচ্চাকে পড়াতে গেলে একটা বাচ্চার খরচ আছে মাসে 15,000 টাকা, তার টিফিন খরচ আছে মাসে 5,000 টাকা। তাহলে কি আমরা সরকারি একটা দপ্তর কাজ করে আপনার জীবনে এভাবে শেষ হয়ে যাবে? আমরা অনেক আগেই চেয়েছিলাম যে একটা মঞ্চ তৈরি হোক, যে ত্রিপুরা যত 25-30 হাজার হোক অনিয়মিত কর্মচারী সমস্ত দপ্তর মিলে। আমরা স্বাস্থ্য দপ্তরে 994 জন ছিলাম, এখন মরে বা রিটায়ারমেন্টে গিয়ে হয়তো 800 সামথিং হবে। স্যারের যে উদ্যোগটা নিয়েছে আমি কালকে শুনেছি রতনদার মুখে, রতনদা বলেছে স্যার এমন একটা উদ্যোগ নিয়েছে সারা ত্রিপুরা যত অনিয়মিত কর্মচারী আছে তাদেরকে নিয়ে একটা মঞ্চ তৈরি হবে। আমি খুব আনন্দিত হয়েছে। আমার শতকাল সাজার প্রোগ্রামে আজকে এখানে আসছিলাম। আমাদের দুঃখ বেদনা যন্ত্রণা, আমি যত বেতন পাই আপনারা সবাই এতই পান, কিন্তু এটা থেকে একটা নিশ্চিতি পাওয়ার জন্য আমরা সবাই কাছে অনুরোধ করব, স্যার আমাকে সাহায্য করুন। যে কোনো পর্যায়ে হোক আমাদেরকে যাতে শেষ জীবনটা যাতে আমরা অন্তত কিছু একটা নিয়মিতকরণের একটা ব্যবস্থা করে দিতে পারি, যাতে আমরা যদি মার হয়ে যায় আমাদের ফ্যামিলি যাতে কিছু টাকা পয়সা বা পেনশন বা আমার ফ্যামিলি যাতে কিছু একটা সুযোগ সুবিধা হয়, এই রাস্তাটা করে দিন। আজকে আমাদের কর্মজীবনটা একদম শেষ করে দিয়েছে। আজকে যদি এই দপ্তরের কাজ না হতো আমি অন্য ব্যবসা করলে আমি ভালো চলতাম। আজকে এখানে কাজ করে আমি অন্য কিছু করতে পারছি না। এইরকম দুর্বিষয় হয়ে যাবে আমাদের জীবনে, আমরা কোনোদিন ভাবছি না। একটা আশা ভরসা নিয়ে দপ্তরটাতে ঢুকে দিলাম, বিভিন্ন কায়দা কৌশল করে আমাদের দিনের পর করে করে আমাদেরকে যৌবনটা শেষ করেছে বা তারপরেও সরকারের আমরা বোঝাতে পারছি না। আপনাদের সমস্যাটা নিয়ে কিভাবে এটাকে সমাধান করা যায় তার জন্য প্রশাসন বর্মন আছেন, আরও যারা ট্রেনিংয়ের সঙ্গে জড়িত আছেন প্রতিদিনে, তাদের যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করবেন এবং এই শেয়ারের মধ্যে দিয়ে ভাগাভাগি করবেন। তাদের যে অভিজ্ঞতাটা আছে এটা শেয়ার করার মধ্যে দিয়ে আমরা আগামী দিনে একটা নতুন একটা পথ আমরা সেখানে আমরা তুলতে পারব এবং আমরা আমাদের যে সমস্যাটা আমরা বিগত প্রায় 35 থেকে 38 বছর গেল একবার আমাদের আকার দাঁড়ানোর পার্ট টাইম, একবার আকার দাঁড়ানো হয় ডিআরডব্লিউ। অনেক কাজ করানোর জন্য আমরা ডিআরডব্লিউ বানাই। 2012-তে কমনওয়েলথ ফাইন্যান্স অর্ডার মূলে খালি হাতে বাড়িতে বেরিয়েছে, কোনো তাদের কোনো বিনিময় পায় নাই এবং বিভিন্ন দপ্তরে বিভিন্ন মন্ত্রী মিনিস্টার তাদের তার কিন্তু কোনো কার্যকারিতা পাই নাই। তো আমরা এই যে কেউ আছে 8 মাস আছে বাকি চাকরি, 7 মাস আছে, 3 মাস আছে, আমরা বাড়ি ঘরে যাবো খালি হাতে। ওই ব্যাপার নিয়ে আপনারা গভীরে সুস্থ
ভবিষ্যতের চিন্তাধারা নিয়ে আমরা সক্রিয়ভাবে আপনাদের সাথে সহযোগিতা একমত আছি। আপনার নামটা যদি আমরা 2001 থেকে পার্ট টাইম হিসেবে কাজ করছি মালদা কোয়ার্টার সাবডিভিশন। তো 2012-তে 1-12-12-তে আমরা ডিআরডব্লিউ হিসেবে আছি। কিন্তু বিগত সরকার আমরা একটা কথা জানি যে বিগত সরকার সিপিএম সরকার দেওয়ার আগে আরও আধা ঘন্টা আমাদের জন্যই ডিউটি দেয়। আমি মনে করি সেটা ডিউটিটা বেড়েছে আমাদের জন্য। তো আমরা 10টার মধ্যে আমাদের অফিসে ঢুকতে হয়, 5:30 থেকে 6টার মধ্যে আমাদের অফিস থেকে আমরা ডিউটি বাড়লো, কিন্তু আমরা পয়সাগুলো অল্প পরিমাণে। যাক, এখন আমরা 10 বছর আগের সরকারটাতে আমরা জানতাম যে মুখে জানতাম যে 10 বছর পর আমরা ডিউটিতে আমরা রেগুলার হয়ে যাব। কিন্তু এরপরে আসলে এখন বিজেপি সরকার, এখন আমরা আমাদের 10 বছর পার হয়ে প্রায় 12 বছর হবে। কিন্তু এখন আমরা 10 বছর পার হয়ে যাওয়ার পরেও আমরা রেগুলার হতে পারতেছি না। এবং আমরা যে টাকা পাই বর্তমান যে বাজার মূল্য সেই অনুপাতে আমরা কিছু করতে পারতেছি না। এবং আমার অবশ্যই আগে রিটায়ারমেন্ট অলরেডি চলে গেছে, কিন্তু পারিনি, সেটা খুব দুঃখজনক ব্যাপার। আজকে আমরা এরপরে আমরা শুনতে পাই আমাদের এই সরকার আসার পরে একটা নোটিফিকেশন জারি করেছে যে আমাদেরকে রেগুলার করা হবে না। তো আমরা কোনোদিন কোনো রাস্তা পাইতেছি না, আমরা কি করলে হতে পারি। তো আজকে অনেকদিন পরে আমাদের বয়স হয়ে আমরা এখানে আসার সুযোগ পেয়েছি, আমরা সবাই একত্রিত হয়েছি। আমি চাই এখানে আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত যাতে যাইতে পারি এবং আগামী দিনে যাতে যে মোদিজি যে বলেছে যে সবাইকে ওনার যে উনি যে মজুরিটা বলেছিলেন ন্যূনতম বেতন 18,000 টাকা। কারণ কি তারাও আপনাদের সমস্যাটা সমাধানে তারাও একটা আন্তরিকভাবে আগ্রহী এবং তারা চায় আপনাদের সমস্যার সমাধান উদ্যোগটা সমান। এবং আপনারা এখানে আপনাদের যন্ত্রণা, দুঃখ, আশাভঙ্গ, বেদনার কথা বললেন, এগুলো আমরা সবাই জানি। আমরা যে জানি না তা না, আমরা বিভিন্ন দিন যাবত এই বিষয়টা উপলব্ধি করতেছি যে আপনাদের জন্য অনিয়মিত কর্মচারী, তাদের জন্য কিছু করা প্রয়োজন। এখন আপনারা বলবেন যে আপনি তো লয়ার, আইনজীবী, আদালত আছে, হাইকোর্ট আছে, তাহলে আলাদা করে মিটিং করার দরকার কেন? এইটাও আমাদের উপলব্ধিতে আমরা বুঝতে পারছি যে আদালতের মধ্যে সব বিষয়ের সমাধান হয় না, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আদালতের মধ্যে সব বিষয়ে সুরাহা হয় না, আদালতের বাইরেও অনেক বিষয়ে সুরাহার জন্য আমাদের ভূমিকা পালন করতে হবে। আমি অনিয়মিত কর্মচারীদের সাথে আমার যোগাযোগ প্রায় 15-20 বছর যাবে। কিভাবে যোগাযোগ? প্রথমত মামলা করতে আমরা 2012, 13, 11, 13, 14, 15, 16, 17 আমরা অনেক মামলা করছি অনিয়মিত কর্মচারীদের। আমি অত্যন্ত খুশি আমাদের মামলার মাধ্যমে অন্তত কমপক্ষে 100 জন অনিয়মিত কর্মচারী নিয়মিত হয়েছে। এটা আমার একা না, আমার সাথে যারা এখানে আছেন, সমরজিৎ, কৌশিক, পরবর্তী সময় আমরা এটা সুতপা কিংবা আমরা সবাই মিলে তখন আমরা মামলা করতে পারছি কেন? এখন কেন আমরা মামলা করার কথা না বলি? কারণ 2018 অবধি মামলা করার একটা ভিত্তি ছিল। কি ভিত্তি? আপনারা এখানে আলোচনায় উল্লেখ করছেন 2008-9 নাগাদ খুব সম্ভবত তৎকালীন সরকার একটা সিদ্ধান্ত গ্রহণ করে। কি সিদ্ধান্ত? প্রথম সিদ্ধান্ত হইল যারা 2003-এর পূর্বে অর্থ দপ্তরের অনুমোদন ক্রমে বিভিন্ন ধরনের অনিয়মিত কর্মচারী আছেন, এর মধ্যে কন্টিজেন্ট, ক্যাজুয়াল, আপনার
ডিআরডব্লিউ তাদের যদি 10 বছর পূর্ণ হয় তবে তারা নিয়মিতকরণ হওয়ার যোগ্য। তাদের নিয়মিতকরণ করা হবে এরকম একটা প্রকল্প বা স্কিম বামফ্রন্ট সরকার চালু করছিল 2008 সালে। আরেকটা কি করছিল, এখানে পার্ট টাইম ওয়ার্কারদের কথা বলা হচ্ছে। তখন একটা বিষয় সিদ্ধান্ত ছিল যে সমস্ত পার্ট টাইম ওয়ার্কার যারা 10 বছর পূর্ণ হয়েছে তাদেরকে 2012 থেকে ডিআরডব্লিউ হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। এটা সরকারের ঘোষিত সিদ্ধান্ত ছিল। এই সিদ্ধান্ত সরকার অনেক ক্ষেত্রে কার্যকরী করছে, অনেক ক্ষেত্রে কার্যকরী করছে না। সেখানে অনেক ভুল ত্রুটি, কেউ পছন্দ কাজ করছে। তখন আমরা কি করতাম, তখন অনিয়মিত কর্মচারীরা আদালতে আসতেন। আদালতে এসে আমাদের কি বক্তব্য ছিল, দেখো সরকারের সিদ্ধান্ত 10 বছর অতিক্রম করলে এবং অর্থ অনুদান থাকলে আমার নিয়মিত আমাকে করতে দিব। সরকার অমুক রে করছে, রাম রে করছে, শাম রে করছে, যদুরে করছে, কিন্তু আমারে করছে না। এবং সরকার এখানে বৈষম্য করতেছে, সরকার তার নিজস্ব নীতি, তার নিজস্ব ঘোষণা অনুযায়ী কাজ করতেছে না। তখন আদালতও সরকারের প্রশ্ন করতো, তোমাদেরই তো সিদ্ধান্ত 10 বছর অতিক্রম করলে তাকে ডিআরডব্লিউ করবা, তোমরা কেন ডিআরডব্লিউ করো না? আদালতের নির্দেশে ডিআরডব্লিউ হয়েছে। তখন আমরা দেখছি অনেক ক্ষেত্রে ডিআরডব্লিউ আটকানোর জন্য ডিআরডব্লিউ পিটিডব্লিউ বানানো হয়েছে। আমার মনে আছে বিদ্যুৎ নিগমের 2-3জন ডিআরডব্লিউ দীর্ঘদিন যাবত কাজ করতেছে, তাহলে রেকর্ড পিটিডব্লিউ বানা দেওয়া হয়েছে। আমরা আদালতে একটু বুঝতে পারছি, আদালত রায় দিচ্ছে নিয়মিতকরণ হয়েছে, নিয়মিতকরণ করা গেছে। পার্ট টাইম ডিআরডব্লিউ আমরা করি, অনেক পার্ট টাইম, তারা মামলা করার পয়সা নাই, আমরা করছি। এটা আমরা মনে করছি আমাদের দায়িত্ব তাদের পক্ষে কাজ করা। আমরা তাদের পক্ষে কাজ করছি পিটিডব্লিউ ডিআরডব্লিউ, কিন্তু পিটিডব্লিউ ডিআরডব্লিউ করছি আদালতের মাধ্যমে। কিন্তু আপনাদের সর্বনাশ, এই ডিআরডব্লিউ কন্টিনজেন্ট, ক্যাজুয়াল, পার্মানেন্ট লেবারার, পিটিডব্লিউ, স্লিপ ওয়ার্কার, তাদের সর্বনাশ করছে। সবচেয়ে বড় সর্বনাশ যদি আপনাদের করে থাকে করছে বিপ্লব দেবের সরকার। 2018 সালে আগস্ট মাসে এই সরকার সিদ্ধান্ত নিয়ে সমস্ত এই সার্কুলারগুলো বাতিল করে দিল। এর আগে সার্কুলার ছিল 10 বছর, 2003 অর্থদপ্তরের অনুমোদন, পরবর্তী সময় অর্থদপ্তর অনুমোদন না থাকলেও 2003 পরে নিযুক্ত হয়েছেন, অর্থদপ্তর অনুমোদন নাই, কিন্তু 10 বছর হয়েছে সরকারের নীতি অনুযায়ী তারা রেগুলার হইব, পিটিডব্লিউ রেগুলার হইব, ডিআরডব্লিউ হইব 10 বছর হইলে। তারপরে পার্মানেন্ট ক্যাজুয়াল লেবারার 3 বছর থাকলে পার্মানেন্ট লেবারার ক্যাজুয়াল লেবারার মিলিত হবে 7 বছর থাকলে ফার্ম ওয়ার্কার। আমরা মামলা করে করছি, কিন্তু 18 সনে আগস্ট মাসে আপনাদের জীবনে সবচেয়ে কালো দিন। ওই দিন ক্যাবিনেট এই রাজ্যের 30,000 অনিয়মিত কর্মচারী মাথায় বাড়ি মারল, সমস্ত সার্কুলার বাতিল করে দিল। কি করলো, আমরা একটা নতুন ভাবে সার্কুলার করব। এই কারণে এতদিন অব্দি বলবৎ সমস্ত সার্কুলার বাতিল করলো। তখনও আমরা মামলা করছি, তখন আমরা আদালতে আমাদের বক্তব্য ছিল, ঠিক আছে সরকার 18 আগস্টে সার্কুলার বাতিল করছে, কিন্তু আমাদের 10 বছর 18 আগস্টের পূর্বে হয়েছে, যখন সার্কুলার চালু ছিল। আমার পিটিডব্লিউ থেকে ডিআরডব্লিউ হওয়ার 10 বছর 18 আগস্টের অব্দি হয়েছে। তাহলে আমি কেন 18 আগস্টের আগে এই বেনিফিট পাইতাম না? তখন সৌভাগ্যক্রমে ত্রিপুরা উচ্চ আদালত আমাদের বক্তব্য গ্রহণ করার পরে আমরা 2020 অব্দি মামলা কইরা এই ধরনের অনেকের নিয়মিত হতে, পিটিডব্লিউ থেকে ডিআরডব্লিউ সামান্য আবেদন, আমি পিটিডব্লিউ আমার ডিআরডব্লিউ করো, আমি বেশি কিছু চাই না, আমি দুমুঠো ভিক্ষা চাই, দুমুঠো অন্ন চাই, সামান্য দুমুঠো অন্ন আমি চাই, আমি পিটিডব্লিউ আসলাম, আমার ডিআরডব্লিউ সরকার করতো না। আমরা কোর্টে করছি 20 অব্দি, কিন্তু 20-র পর দুর্ভাগ্যজনক হলো সত্য, উচ্চ আদালত এখন সম্পূর্ণ অন্য শুরু করেছে না, যেহেতু স্কিম নাই এবং যেহেতু ডিআরডব্লিউ কিংবা বিভিন্ন অনিয়মিত কর্মচারীরা তারা সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়মিত বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়া তারা নিযুক্ত হয়েছে না, সেই কারণে তাদের কোনো অধিকার নাই। তারা পেছনের দরজা দিয়ে ঢুকছে। আইনে একটা ভাষা আছে ব্যাকডোর অ্যাপয়েন্টমেন্ট। তারা পেছনের দরজা দিয়ে ঢুকছে, তাদের সামনের দরজা দিয়া প্রবেশ করার কোনো সুযোগ নেই। তারা পেছনের দরজা দিয়ে ঢুকছে, তারা পেছনের দরজা দিয়ে বেরিয়ে। এইটা উচ্চ আদালতে বসে বলা খুব সহজ, কিন্তু একজন মানুষ যে 30 বছর 25 বছর এইভাবে কাজ করলো, তাকে এই কথাটা বলা খুব কর্কশ।
তার পক্ষে কথাটা হজম করা খুব শক্ত। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাদের উচ্চ আদালত এখন 2020-22 পরে আর কোনো মামলা গ্রহণ করতেছে না। উচ্চ আদালতের ধারণা, অনেকের ধারণা আমরা আপনাদের যে মামলা করে আমরা কোনো আইনজীবীরা লাভ করি। আপনারা জানেন আমরাও তো যখন ডিআরডব্লিউ পিটিডব্লিউ মামলা করি, আমরা কোনো ডিআরডব্লিউ পিটিডব্লিউ থেকে মামলার খরচ নেই না, মামলার খরচ মানে 1 পয়সা ফি নেই না, এবং খরচ অনেক সময় আমরা নেই না। যদি কেউ চাকরি পাওয়ার পর ফি দেন ভালো কথা, না দিলে আমাদের কোনো আপত্তি নাই। আমরা মনে করি আমরা সামাজিক দায়িত্ব, একজন আইনজীবী হিসাবে আমাদের দায়িত্ব আপনাদের পাশে থাকা, এটা দান না, দয়া নয়, এটা সামাজিক দায়িত্ব পালন করা। কিন্তু এখন সেই দায়িত্ব পালন করার রাস্তাও বন্ধ, কারণ এখন আদালত এগুলো করতেছে না। এখন রাস্তাটা কি? সেই কারণে আপনারা অনেকে আমার কাছে আসেন, আপনারা বলেন স্যার মামলা করেন। আপনাদের একটা ধারণা, মাঝে মধ্যে পত্রিকা দেখেন আমি মামলায় দিচ্ছি, আমি অনেক মামলায় হারি, কিন্তু যে মামলায় হারি সেই মামলার খবর পত্রিকায় উঠে না, স্বাভাবিক নিয়ম। আপনাদের ধারণা আমি মামলায় জিতি, পত্রিকায় খবর হয়, আমি মামলা করলেই মামলা পাইবেন, কিন্তু ঘটনা তা না। আমি মামলা করলে যদি আপনারা মামলা পাইতে, আমি বিনা পয়সায়, আমি কেন, আমার লোক এখানে যারা আছে সবাই বিনা পয়সায় মামলা করবো, কিন্তু মামলা করে পাওয়ার রাস্তাটাই সরকার বন্ধ করছে। এখন মামলার রাস্তা বন্ধ, এবং রাস্তাটা কি? সেই রাস্তাটা খোঁজার জন্যই আমরা এখানে উপস্থিত হয়েছি। এখন রাস্তাটা খোঁজা কি? প্রথমত আমি একটা কথা বলি, স্কিম বন্ধ করবো। অনেকে উচ্চ আদালতের বিচারপতি অনেক বড় বড় নৈতিকতার কথা বলেন। আমি একটা কথা বলতে চাই, এই যে স্কিম বন্ধ করার তো সংবিধান বিরোধী। আপনারা জানেন এই যে অনিয়মিত কর্মচারীদের প্রশ্নে একটা রায় আছে, উমাদেবী বনাম কর্ণাটক সরকার, একটা বিখ্যাত রায় আছে। সেই রায়ে অনিয়মিত কর্মচারী এই ধরনের পেছনের দরজা দিয়ে যারা ঢুকবো তাদেরকে বসে তাদেরকে স্থায়ী করার ক্ষেত্রে সমস্যা আছে। কিন্তু একটা কথা হয়েছিল, যারা দীর্ঘদিন যাবৎ কাজ করছে 10 বছর, তাদের জন্য সরকারকে একটা স্কিম করতে হবে, স্কিম করে তাদের নিয়মিতকরণ করতে হবে। এরপর তুমি নিয়মিতকরণ এইভাবে পেছনের দরজা নিয়োগ করা বন্ধ করো। আমাদের বক্তব্য ছিল আদালতে, এই যে রাজ্য সরকার স্কিম বন্ধ করলো, এটাও সংবিধানের সুপ্রিম কোর্টের আদেশের পরিপন্থী। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী রাজ্য সরকারের দায়িত্ব একটা স্কিম করা, স্কিমের মাধ্যমে সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করা। নূতন অনিয়মিত কর্মচারী তুমি নিয়োগ করো না, তুমি বাছাই প্রক্রিয়ার মধ্যে নিয়োগ করো। কিন্তু যে লোকটা 30 বছর 25 বছর কাজ করলো, এখন যদি তারা শূন্য হাতে ঘরে ফিরতে বলা হয়, এর চেয়ে নিষ্ঠুর রসিকতা আর কিছু হতে পারে না। সরকারের দায়িত্ব ছিল, সুপ্রিম কোর্ট বলেছে, উমাদেবী মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে তোমাকে স্কিম করতে হবে। স্কিম করে যারা এতদিন যাবত আছে, 10 বছর পূর্ণ করছে, তাদের নিয়মিতকরণ করার ব্যবস্থা করো। এখন এই কথাটা আমি আপনাদের বলছি, কিন্তু দুর্ভাগ্য, আমি এখানকার উচ্চ আদালতের মাননীয় বিচারপতিদের এই বিষয়টা সম্পর্কে আমি তাদের সন্তুষ্ট করতে পারি না। তারা তাদের উপলব্ধির মধ্যে এটা একজন আইনজীবী যে আমার ব্যর্থতা, আমি আনতে পারছি না যে স্কিম করার দায়িত্ব সরকার। এই স্কিম বন্ধ করা বেআইনি কাজ, স্কিম বন্ধ করাটা সংবিধান বিরোধী কাজ, সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত বিরোধী কাজ। কিন্তু এই কাজটা যে সিদ্ধান্ত বিরোধী কে বলবে? আমি বললে কিন্তু আপনি বললে হবে না, বলতে হবে উচ্চ আদালতকে, কিন্তু উচ্চ আদালত বলবে না। আমাদের পক্ষে, আপনাদের পক্ষে সুপ্রিম কোর্টে যাওয়া সম্ভব নয়। আরেকটা কথা মনে রাখতে হবে, উচ্চ আদালতে কিংবা বিচার ব্যবস্থায় সবসময় গরিব মানুষ, প্রান্তিক মানুষ, সাধারণ মানুষের কথা তারা সবসময় উপলব্ধি করতে পারে না। তাদের দুনিয়াটা অন্য দুনিয়া, তাদের দুনিয়ার সাথে আপনার আমার জীবনযাপনের দুনিয়ার অনেক অনেক ফারাক। তাই অনেক সময় দুঃখজনক হলো ঘটনা, উচ্চ আদালতের বিচারপতিদের পক্ষ একজন ডিআরডব্লিউ কর্মী, একজন পিটিডব্লিউ কর্মী, একজন ক্যাজুয়াল ওয়ার্কার, একজন স্লিপ ওয়ার্কারের দেখা বোঝা খুব কঠিন, তারা বুঝতে পারে না। আরেকটা যুক্তি কি দেওয়া হয়, শূন্য পদ নাই, শূন্য পদ নাই, পদ নাই, তাদেরকে নিয়মিতকরণ করা যেত না। এখানে স্লিপ ওয়ার্কারের উদাহরণ আছে, আপনারা জানেন। আমি ঘটনাক্রমে বলি, এই যে জিবি হাসপাতাল, আইডিএম হাসপাতাল, জিবি হাসপাতাল, স্বাস্থ্য উত্তরে 2009 সনে সরকার সিদ্ধান্ত নিল আমরা রেগুলার জেনারেল ডিউটি অ্যাটেন্ডেন্ট নিয়োগ করতাম না। জেনারেল ডিউটি অ্যাটেন্ডেন্ট তাদেরকে সংক্ষেপে হলো জিবিএ। আপনি হাসপাতালে যান, আইডিএম হাসপাতাল, এভিএমসি, জিবি হসপিটাল, সমস্ত স্বাস্থ্য কেন্দ্রে এই জেনারেল ডিউটি অ্যাটেন্ডেন্ট সবচেয়ে সব গুরুত্বপূর্ণ কাজগুলো করে। এখন 2008-9 সনে সরকার সিদ্ধান্ত নিয়েছিল, কি কারণে সিদ্ধান্ত নিল জানি না, আমরা স্থায়ী পদগুলোরে আমরা স্থির বেতনের পদে পরিণত করব। অর্থাৎ সরকারের সিদ্ধান্ত, সরকার খরচ কমাইব, কিন্তু খরচ কমানোর জন্য কি করবো, স্থায়ী বেতন, স্থায়ী পদ থাকলে সেই পদে যাদের নিযুক্ত করবো তাদেরকে রেগুলার স্কেল দিতে হইব, তাদেরকে গ্র্যাচুইটি দিতে হইব, তাদেরকে লিভ এনগেজমেন্ট বেনিফিট দিতে হইব,
তাদেরকে অন্য সুযোগ সুবিধা দিতে সরকারের খরচ বাড়লো। সেই কারণে 2008-9 সরকার সিদ্ধান্ত নিল যে সরকার 400-র উপর 500 স্থায়ী পদে তারা ফিক্সড পোস্টে কনভার্ট করলো। কনভার্ট করে গ্রুপ ডি নিয়োগ করলো দৈনিক মজুরির ভিত্তিতে। তৎকালীন সময় বোধ হয় 100 টাকা 200 টাকা মজুরি ছিল। পরবর্তী মজুরিটা ধাপে ধাপে বাড়ছে। এখন আমাদের প্রশ্ন হইল, এইটা তো শোষণ, তুমি স্থায়ী পদ পূরণ করতে না, কিন্তু স্থায়ী পদের প্রয়োজনটা তুমি পূরণ করবা আমাদের দিয়া, এবং আমাদের তুমি কি করবা ফিক্সড পে কইরা আমাদের উপরে খাড়া ঝুলে রাখবা। আমাদের কোনো অধিকার নাই, আমাদের যে কোনো একটা মার্চিং অর্ডার দিব, এক্ষুনি দিলে আমি কোর্টে হইতে করতে পারতাম না, আমার কোনো অধিকার নাই, আমি কন্ট্রাকচুয়াল, আমি ফিক্স, আমি দিন হাজিরার কর্মী, আমার আরেকটা দিলাম। এটা চলছে। আমরা মামলা করলাম উচ্চ আদালতে এই জিডিএদের নিয়ে। আমাদের দুটো বক্তব্য ছিল। একটা বক্তব্য হইল এরা সবাই স্থায়ী পদের ভিত্তিতে কাজ করতেছে, সুতরাং তাদেরকে নিয়মিতকরণ করো এবং নিয়মিতকরণ সাপেক্ষে তাদেরকে তোমরা সমকাজে সমবেতন দাও। উচ্চ আদালতের তৎকালীন একক বিচারপতি কলাপাত্র উনি আমাদের বক্তব্য মানলেন, মেনে বললেন যে এই সরকার সিদ্ধান্ত নাও, এই স্থায়ী পদগুলো সৃষ্টি করে তাদেরকে নিয়মিতকরণ করো, রেগুলারাইজ করো পার্মানেন্ট পোস্টের এগেইনস্টে, এবং দ্বিতীয়ত রেগুলারাইজ করার সাপেক্ষে তাদেরকে স্থায়ী সমকাজে সমবেতন কি সুপ্রিম কোর্ট কইছে যে সমস্ত অনিয়মিত কর্মচারীরা স্থায়ী কাজ করতেছে তাদেরকে সমকাজে সমবেতনের ফর্মুলা আছে। কি ফর্মুলা? গ্রুপ ডি এর যে রেগুলার স্কেল, সেই রেগুলার স্কেলের লোয়েস্ট স্কেলে তাদের বেতন দিতে হবে। এটা কম 18,000 টাকা হয়। এটা 18,000 টাকা হয়। একক বিচারপতি রায় দিল, সরকার তো রায় মানতে বাধ্য না। এবং একক বিচারপতির আদালতে তৎকালীন সরকারি আইনজীবী বলেছিলেন যে সমকাজের সমবেতনের প্রশ্নে আমাদের বিরোধিতা নাই, আমরা দিতে রাজি আছি। এটা রেকর্ড আছে। তারপরে সরকার ডিভিশন বেঞ্চে গেল, ডিভিশন বেঞ্চ বলল যে না, তাদেরকে নিয়মিতকরণ করার নির্দেশ দেওয়া যায় না, এটা সরকারের কোষাগারের ব্যাপার, পদ সৃষ্টি করা না করা সরকারের ব্যাপার, আমরা আমাদের আদালত আমাদের হাত বন্ধ। আদালত যদি জোর করে হাত বন্ধ রাখে, আমি তো আইনজীবী হাত টাই না খোলাতে পারি না, আদালতের হাত বন্ধ। আদালত একক বিচারপতি রায়টা সংশোধন করলো, ওইটা করলো যে নিয়মিতকরণের প্রশ্নে আমরা হস্তক্ষেপ করলাম, সমকাজে সমবেতনের প্রশ্ন রইল, এটা আগের সিদ্ধান্ত রইল। তারপরেও কিন্তু সেই সিদ্ধান্ত প্রয়োগ করলো না। আমরা আবার কন্টেন্ট মামলা করলাম, এখন কন্টেন্ট মামলা চলছে। একইভাবে স্লিপ ওয়ার্কার, জিডি হাসপাতালে স্লিপ ওয়ার্কাররা তারাই সমস্ত কাজ করে, তাদের নিয়মিতকরণের প্রশ্নে মামলা করছিলাম, কোর্ট নিয়মিতকরণের নির্দেশ দিতে অস্বীকার করছে, তাদেরকে আমরা এখন সমকাজে সমবেতনের প্রশ্নে বিবেচনা করতে হচ্ছে। সেই বিবেচনা এখন হচ্ছে না, আমরা আবার মামলা করব। কিন্তু এখন পরিস্থিতি এমন একটা জায়গায় গেছে, মামলা করলে হয় না। আজকে হোমগার্ডদের প্রশ্নে, হোমগার্ডদের ক্ষেত্রে 2014 সালে একটা মামলা ছিল, গৃহরক্ষক মামলায় সুপ্রিম কোর্ট ছিল হোমগার্ডদেরও সমকাজে সমবেতন দিতে হবে। আমার মনে আছে 16-17 সনে আমরা হাইকোর্টে মামলা করছিলাম, এর আগে হোমগার্ডরা 1200 কিংবা 1800 টাকা বেতন পাইত। আমরা মামলা করার পর সরকারের সিদ্ধান্ত অনুযায়ী হোমগার্ডের হাইকোর্ট নির্দেশ দিলে হোমগার্ড 18,000 টাকা বেতন পাইছে তারা। কিন্তু অবসর যাওয়ার পর তারা পেনশন কত পায়? তারা পেনশন পাইতো, বামফ্রন্ট আমলে পেনশন চালু হলো 700 টাকা। সেই পেনশন আমরা মামলা করার পরে 750 টাকা পেনশন ছিল, সরকার বাড়ায় 750 টাকা, আচ্ছা 2,500 টাকা। এখন হোমগার্ড অনেকে আমাদের কাছে আছেন, তারা কান্নাকাটি করেন, স্যার 2,500 টাকা কিছু হয় না, ব্লাড প্রেশার কেন ওষুধ হয় না। আমরা আবার মামলা করছি যে 2,500 টাকা একটা ভদ্রস্থ পেনশন কোনোভাবে হইতে পারে না, সরকারের দায়িত্ব কমপক্ষে 10,000 টাকা পেনশন করা। মামলা চলছে। আগে ক্যাজুয়াল লেবাররা পার্মানেন্ট লেবার হইতো, আমরা অনেকে পার্মানেন্ট লেবার করছি, এখন স্কিম বন্ধ। এখন প্রশ্নটা হলো আপনারা কি করবেন? এবং কাঞ্চনপুরে অনেকে আছেন, আমাদের কাছে এসছেন যে রিটায়ারমেন্টে, অনেকে রিটায়ারমেন্টে গেছেন, রিটায়ারমেন্টে যাইবেন, কিন্তু তার তো কিছু নাই, খালি হাতে ফিরবেন, সরকার দেখা করে না, আদালত নাই, রাস্তাটা কি? আমি মনে করি হতাশ হইয়া বইয়া থাকলে তো রাস্তাটা হলো রাস্তায় খুলতে হবে, রাস্তায় খুলতে হবে। আপনারাই 25-30,000 অনিয়মিত কর্মচারী আছেন, পিটিডব্লিউ আছেন, বিভিন্ন স্তরের অনিয়মিত কর্মচারী, আপনারা রাস্তায় নামেন, কারণ এই সরকারের কাছ থেকে কিছু পাবেন না। যারা আশা করে আছেন চুপচাপ থাকি, বুধয় সরকার দয়া করবো, বুধয় সরকার মন্ডল আমরা দেখবো, আর তারা কিন্তু আপনাদের রসিকতা করতেছে। 2018 নির্বাচনের পূর্বে তারা আপনাদের সামনে কল্পতরু সাজছিল, তারা তাদের হাতে ঝোলা ছিল, ঝোলার মধ্যে সবকিছু আছে, আপনারা অনেকেই বিশ্বাস করছিলেন। আমার মনে আছে অনেকেই বিশ্বাস করছিলেন, অনেক রকম প্রতিশ্রুতি দিয়েছিল, তাদের ভীষণ ডকুমেন্ট আছে, কোথায় গেল? 18 এখন তো কেউ আপনাদের কথাও বলে না।
কোন রাজনৈতিক দল, কোন নেতা, কোন মন্ত্রী আপনাদের কান্না শুনে, আপনাদের কথা বলে, আপনাদের দরজা বন্ধ, স্বাস্থ্য সচিবের সাথে দেখা করা যায় না, মুখ্যমন্ত্রীর সাথে দেখা করা দূরের কথা। এই যে জিবি হাসপাতালের অনিয়মিত কর্মচারীরা, তারা স্বাস্থ্য সচিবের দেখা করে না, প্রতিজ্ঞা বলে যে রেগুলেশনের জন্য আমাদের কিছু করার নেই। তা আমি বলি আপনার পাল্টা প্রশ্ন করেন, আপনি বসে আছেন কেন এখানে? আপনি যদি আমার কথাই না শুনতে পারেন, তাহলে আপনি কেমন বাচ্চা কাটে বাড়ি চলে যান। এটা আপনারা বলেন না, কারণ বলার মতো আপনাদের পরিবেশে এই কথাটা বলতে হবে। যদি আপনি আমার কথা না শুনেন, আপনি চেয়ার ছেড়ে দিয়ে বাড়ি চলে যান। আমার কান্না, আমার যন্ত্রণা, আমার ব্যথা আপনাদের শুনতে হবে। এবং এটা আদালত হবে না, মামলা করে সপ্তাহ হবে না, মামলা করার মতো ভিত্তি তৈরি করতে হবে, সরকারকে বাধ্য করতে হবে, স্কিম চালু করো, সমকালে সংবেদন দাও, অন্যান্য দাবি দাওয়া আদায় করার জন্য আপনাদের রাস্তায় নামতে হবে। কারণ আমি একজন আইনজীবী যে উপলব্ধি করছি এটা মামলার বিষয় না। সেই কারণে আমি আপনাদেরকে অনুরোধ করতে, আপনারা আসেন, এইভাবে বাড়িতে কান্নাকাটি করবেন না, এইভাবে হতাশা হবেন না, হতাশাগ্রস্ত হবেন না, রাস্তায় নামিয়ে রাস্তা খুঁজুন। তার জন্যই আমার প্রস্তাব আপনাদের কাছে, অনেকগুলো বিষয় আছে এখানে। পশ্চিমবঙ্গে বিভিন্ন রাজ্যে অনিয়মিত কর্মচারী অনেক কিছু আদায় করতে, চাপ দিলে অনেক কিছু আদায় করা যায়। একটা কথা আছে, খেলার নাম বাবাজি, খেলা দিলে সবকিছু হয়, এটা আমরা জানি, আপনারা জানেন। চাপ দিতে হইব, চাপ দেওয়ার জন্য, প্রদীপ জ্বালানোর জন্য, ফলতে পাকানোর কাজটা আজকের থেকে আপনারা শুরু করেন। আমার অনুরোধ, আমার আবেদন আপনাদের কাছে, কান্নাকাটি না করে, হতাশ না হইয়া, আদালতের দরজায় আইনজীবীর কাছে হাজার, অনেকে আমি জানি 25,000, 30,000, 40,000 টাকা দিচ্ছেন আইনজীবীদের, তাহলে তারা আপনাদের শূন্য দিচ্ছে, কারণ তাদের দোষ নাই, এত টাকা নেওয়া উচিত না, এইভাবে টাকা খরচ করবেন না। আপনারা মামলায় না গিয়ে আন্দোলনে নামেন। আমার দাবি থাকবো, আজকে শুরু হইলো, এবং যদি 20-25,000 কর্মচারী একত্রিত, দল মত জানি না, আমি কোন দল কোন পথ আমি জানি, আমি ডিআরডব্লিউ কর্মী, আমি পিটিডব্লিউ, আমি হেল্পার, আমি স্লিপ ওয়ার্কার, আমি পার্মানেন্ট লেবারার, আমি রেগুলারেশন চাই, আমি সমকালীন সংবেদন চাই, আমি মর্যাদা চাই, আমি সামাজিক সুরক্ষা চাই, আমি সামান্য পেনশন চাই, আমি ছুটি চাই। এই প্রশ্নে আপনারা সবাই একত্রিত করুন। একত্রিত করলে, রাস্তায় নামলে সরকারের কাছ থেকে আমরা আদায় করতে পারবো, এটা আমাদের বিশ্বাস। যদি আমরা ঠিক মতো রাস্তায় নামতে পারি, এই সরকারের হাত খুলতে বাধ্য হইব। সেই কারণে এই আলোচনা সবাই আপনারা উপস্থিত আছেন। আমার একটা প্রস্তুত থাকো যে আপনারা সংগঠন করুন। এই অনিয়মিত কর্মচারীর কথা কেউ বলে না, শুধুমাত্র অনিয়মিত কর্মচারী, বিভিন্ন রকম স্তরের অনিয়মিত কর্মচারী কথা বলার জন্য দল মতের বাইরে একটা সংগঠন করুন। সংগঠনের নাম দেন ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ। আজকে শুরু হইল, আপনারা সবার সাথে যোগাযোগ করেন, একটা লিস্ট তৈরি করেন, কারা কারা আছে, কোন জায়গায় কারা। ডিসেম্বর মাসে আরো বড় আকারে বসেন, সারা রাজ্যের ভিত্তিতে পত্র থেকে লেখালেখি করেন, সাংবাদিক সম্মেলন করেন, কনভেনশন করেন, অবস্থান করেন। আপনাদের পাশে আমরাও আছি। একটা আইনজীবী শুধু আইনজীবী হিসাবে নয়, আদালতের জন্য আমরা লড়ো, আদালতের বাইরেও আপনাদের মর্যাদার প্রশ্নে, আপনাদের যন্ত্রণা উপশমের প্রশ্নে আমি শুধু না, এটা আমার একার কাজ না, এখানে আমার লোকে যারা আছেন সবাই থাকবেন। আপনারা সিদ্ধান্ত নেন যে আপনি এটা মানবেন, মাথা নিচু করে বাড়ি যাবেন, না মাথা উঁচু করে লড়াই করে হক আদায় করার চেষ্টা করবেন। কোনটা মর্যাদা? অফিসারের ঢবক সইবেন, মন্ত্রী টপকানি সইবেন না, মন্ত্রীকে প্রশ্ন করবে আঙ্গুল তুইলা, তুমি মন্ত্রী, আমাদের ভোটের মন্ত্রী, ভোটের আগে এই কথা বলছিল, এখন কথা রাখো। কথা না রাখলে অফিস থেকে বাড়িতে পারতাম না, কথা না রাখলে সুপার অফিসে তালা বন্ধ, সুপার 24 ঘন্টা থাকতে হবে ওইখানে। এই পরিস্থিতি তৈরি করতে সারা রাজ্যে। যদি এই পরিস্থিতি তৈরি করতে পারি, আমরা আশা করবো আগামী দিনে এই আপনাদের ভবিষ্যতের দরজা খুলবো, আপনাদের ভাগ্যের দরজা নতুন ভাবে রাখা হইব। এটা করেন, এটা করার জন্য একদিনে হইতো না, শুধু গরম বক্তৃতা হইতো না, প্রস্তুতি দরকার, হোমওয়ার্ক দরকার, জনমত তৈরি করা দরকার। এই যে 25-30,000 কর্মচারী নীরবে বিদায় নিতেছেন শূন্য হতে, অনেকেই জানে না। এটা মানুষরা জানান, সাংবাদিক সম্মেলন করেন, লেখালেখি করেন, কনভেনশন করেন, বক্তৃতা করেন, লিফলেট বিলি করেন, আপনাদের পাশে আসতে কনভেনশন করেন, মিছিল করেন, অবস্থান করেন। এটা করেন, এটা করার জন্য আজকের থেকে আমার একটা প্রস্তুত থাকবো। এখানে অন্যরাও আছে, এটা এই নামে একটা সংগঠন করেন, আপনারা যুক্ত হন, আমরা থাকুন, একটা দাবি সনদ তৈরি করেন। ন্যূনতম দাবি, আমাদের প্রথম দাবি হলো সমস্ত অনিয়মিত কর্মচারী নিয়মিতকরণ করতে হবে, এটা প্রথম দাবি। দ্বিতীয় দাবি হইল নিয়মিতকরণ সাপেক্ষে সমস্ত অনিয়মিত কর্মচারীদের আপনার সমকালীন সমবেতন প্রদান করতে হইব। তৃতীয় দাবি পার্ট টাইম ওয়ার্কারদের নিয়মিত ডিআরডব্লিউ করতে হইব, ভাতা মজুরি বাড়াইতে হইব। অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে আমরা দাবি সনদ তৈরি করো, ওই আগামী দিনে রাস্তায় নামো। এবং আজকে আমার যেটা প্রস্তুত থাকবো, একটা কমিটি করেন, যদি আপনারা একমত হন। আমি প্রস্তাব করলাম, সিদ্ধান্ত আপনারা।
আপনারা সিদ্ধান্ত নিলে আমরা পাশে থাকবো, সর্বশক্তি দিয়ে আমরা পাশে থাকবো। এতে আমাদের কোনো লাভ, আমি ভোটে দাঁড়াইতাম না, কিন্তু আমরা এখানে দাঁড়াবো ভোটের জন্য এটা করতেছি না। আমরা মনে করতেছি আপনাদের যন্ত্রণা, আপনাদের ব্যথা, একজন নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব আপনাদের পাশে থাকা। সেই বিবেকের কারণে আমরা এখানে সমাবেত হয়েছি। আমরা এখানে রাজনীতি করতাম না। আমরা চাই আপনারা এই সরকারের কাছে আদায় করেন, আদায় করার জন্য আমরা আসি, সিদ্ধান্ত নেন, কর্মসূচি গ্রহণ করেন, তবেই আমরা সফল হবো। সবাইকে ধন্যবাদ, নমস্কার। যাতে আপনারা আত্মবিশ্বাস থাকে। যেমন ধরেন 2015 সালে অঙ্গনারী ওয়ার্কার যারা, আপনারা তো জানেনই গ্রামাঞ্চলে শহরাঞ্চলে সর্বত্র অঙ্গনারী সেন্টার থাকে। তো প্রত্যেকটা সেন্টারে 2 জন করে কর্মী থাকে, একটা কর্মী একটা হেল্পার। তার আগে 2015 সালে সেন্ট্রাল গভর্নমেন্টের, কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুসারে রাজ্য সরকার মানে একটা অর্ডার দিয়ে 1 মাসের মধ্যে তাদেরকে রিটায়ারমেন্টে পাঠায়। আগে কিন্তু কখনোই এর আগে অঙ্গনারী কর্মীরা রিটায়ারমেন্টে দেন, চাকরিতে ঢুকছে, মৃত্যু পর্যন্ত তারা চাকরিতে। আমরা এই অর্ডারটা পাওয়ার পরে অঙ্গনারী কর্মীরা আমাদের সাথে যোগাযোগ করে আমরা এই অ্যাডভোকেট পুরুষোত্তম রায় বর্মন, আমি, উনি, আমরা সবাই মিলে তাদের একটা আন্দোলন আমরা করেছি সারা ত্রিপুরা রাজ্যে। সেই আন্দোলনের ফলে দেখা গেল আমরা 3 মাস আন্দোলন করলাম। 3 মাস, মে মাস থেকে আমরা শুরু করছি। জুন জুলাই মাসে গভর্নমেন্ট বাধ্য হয়েছে, ত্রিপুরা সরকার, তৎকালীন সরকার, তাদেরকে একটা ন্যূনতম পেনশন দিই। পেনশন তারা পায়, কম পায় কিন্তু পেনশন পায়। সরকার স্বীকৃত একটা পেনশন স্কিম তাদের জন্য আছে, অঙ্গনারী ওয়ার্কার এবং হেল্পারদের। ঠিক তেমনভাবে আশা কর্মী যারা, তাদের ইন্টেনসিভ, যে তারা যে কাজ করে তার জন্য যে তাদের ইন্টেনসিভ দেওয়া হয়, সেই ইন্টেনসিভটা তারা দিত না, এবং পরিমাণটাও কম ছিল। আমরা সেই আন্দোলনটা করি। এখন তাদের ইন্টেনসিভটা পায় অনেক বেশি, রেগুলার তারা ইরেগুলার পায়, নিয়মিতভাবে পায় না, তাদের আন্দোলন করতে হয়, তারপরেও তারা একটা ইন্টেনসিভ পায়। এরপরে আপনার মিড ডে মিল ওয়ার্কার যারা, আপনারা জানেন মিড ডে মিল স্কুলে রান্না করে, তারা 500 টাকা দিত। 500 টাকা দিত, ছুটির সময় তাদের কাজ টাকাটা পায় না, বন্ধের সময় তারা টাকাটা পায় না। এইবার দেখা গেল যে আমরা যখন আন্দোলন করলাম 2017 সালের ডিসেম্বর মাসে, এই টাউন হলে, আগরতলা টাউন হলে মিটিং করে তৎকালীন সময় মিনিস্টার ডিক্লেয়ার করলো তাদেরকে 1000 টাকা বৃদ্ধি করলো, 500 টাকা থেকে 1000 টাকায়, 1000 টাকা তারা পায়। এরপরে এই সরকার আসার পরেও তারা আন্দোলন করলে কিন্তু আপনি আপনার দাবিগুলি পাইতে পারেন। সরকারের উপর যদি চাপ সৃষ্টি করা যায় তাহলে ন্যূনতম বিষয়গুলি আমরা পাই।